ইসরায়েলের পতন এখন সময়ের অপেক্ষায় আছে, এমন কথা বলার সুযোগ না থাকলেও সময় কিন্তু এসে গেছে। তার কারণ হচ্ছে, এতদিন ইসরায়েল যুদ্ধ করেছে তাদের তুলনায় অত্যন্ত দুর্বল একটা প্রতিপক্ষের সঙ্গে। 48 সাল শুরু করে বর্তমান সময় পর্যন্ত তারা প্যালেস্টাইনি যোদ্ধাদের সাথে যুদ্ধ করেছে, তাদেরকে নাজেহাল করেছে, তাদেরকে যা ইচ্ছে তাই করেছে। একইভাবে তারা কিন্তু হামাসের সাথেও সেই একই আচরণে ছিল। আবার এদিকে গত 7 অক্টোবর যে ইসরায়েলের যে হামাস যোদ্ধারা আক্রমণ করেছে, সেই আক্রমণ কিন্তু খুব ঘাবড়ে দিয়েছে। কারণ ইসরায়েলের ধারণা ছিল যে হামাস যোদ্ধাদের এত শক্তি নেই যে তারা ইসরায়েলে আক্রমণ করতে পারে। সেই ভরসাই তাদের সেনাবাহিনী, তাদের গোয়েন্দা বিভাগ, এগুলো কিন্তু সব ছিল একেবারে খুবই রিল্যাক্স মোডে। কিন্তু ইসরায়েলের হামাস যোদ্ধাদের আক্রমণ এবং ইসরায়েলি লোকজনকে ধরে নিয়ে এসে জিম্মি করায় দৃশ্যপট পাল্টে গেছে। ইসরায়েল ভাবতেই পারেনি যে হামাস যোদ্ধারা ভিতরে ভিতরে এত শক্তি অর্জন করেছে। এবং শুধু তাই নয়, ইসরায়েলি জনগণও এটার সাথে কিন্তু সবসময় সোচ্চার হতো না। কিন্তু হামাসের আক্রমণের পরে তারাও ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে যে ইসরায়েলি সরকার হামাস যোদ্ধাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারা তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছে, চাপ সৃষ্টি করেছে যে আমরা যুদ্ধ চাই না, তুমি আমাদের যে সমস্ত লোকেরা হামাসের হাতে বন্দী রয়েছে তাদেরকে মুক্ত করে আনো। একদিকে হামাস যোদ্ধাদের হঠাৎ আক্রমণ, অপরদিকে নিজ দেশের নাগরিকদের সুর পরিবর্তন, এই দুটো মিলায় ইসরায়েলি সরকার খুব টানাপোড়েনে পড়ে গিয়েছে। এরই মধ্যে তারা উত্তরণের পথ খুঁজতেছিল যে কিভাবে এই পরিস্থিতি মেকআপ দেওয়া যায়। যদিও হামাসের আক্রমণের পরপরই তারা পাল্টা আক্রমণ করেছে। আক্রমণ করে তারা ভেবেছিল হামাসের কাছ থেকে কোনো চুক্তির বিনিময়ে নাই, যুদ্ধ করে তারা জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে। এই জিম্মিদেরকে খোঁজার জন্য তারা হাসপাতালে আক্রমণ চালিয়েছে, শিশুদেরকে হত্যা করেছে। এ পর্যন্ত প্রায় 35,000 লোককে তারা নির্মমভাবে হত্যা করেছে। তারপরেও কিন্তু ইসরায়েলের লোকদেরকে তারা মুক্ত করতে পারেনি হামাস যোদ্ধাদের হাত থেকে। ইসরায়েল এতে চরম ইমেজ সংকটের মধ্যে পড়ে যায়। এই ইমেজ সংকটটা রক্ষা করার জন্য ইসরায়েল পথ খুঁজতে থাকে কিভাবে এটা কভার করা যায়। তখন তারা ভাবছে যে হামাসদের পিছনের শক্তি হচ্ছে ইরান। ইরানকে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে। সেই শিক্ষার কথা ভেবেই তারা খুঁজেছে খোদ ইরান। কারণ ইসরায়েল থেকে ইরানের দূরত্ব 1000-1500 কিলোমিটার। এই দূরত্বের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো, তারপরে সরাসরি ইরানের ভূখণ্ডে যুদ্ধ আক্রমণ করলে সেটাও হতে পারে আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন, সেখানেও সমস্যা হতে পারে। আবার ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থার কাছে তাদের মিসাইল এবং তাদের ক্রুজ কোনো ক্ষেপণাস্ত্রই কাজে লাগবে না। তারা তখন ইমেজ রক্ষার জন্য তড়িঘড়ি করে চিন্তা করেছে দামেস্কে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, সেই সিরিয়ার রাজধানী দামেস্কে রয়েছে ইরানের একটি কনসুলেট। সেই কনসুলেটে যদি আক্রমণ করা যায় তাহলে কিন্তু আপাতত বুঝ দেওয়া যাবে যে হামাস যোদ্ধাদের আক্রমণের প্রতিশোধ হিসাবে ইসরায়েল ইরানের কনসুলেটে হামলা করেছে। যেই কথা সেই কাজ, সস্তা ক্রেডিট নেওয়ার জন্য ইসরায়েল আক্রমণ করে বসলো দামেস্কের ইরানি কনসুলেটে। সেখানে 2 জন মাত্র জেনারেল ছিলেন, আর সব লোক মিলে 13 জন লোক সেখানে মারা যায়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোন দেশের দূতাবাসে হামলা করাটা মানেই হলো সে দেশের মূল ভূখণ্ডে হস্তক্ষেপ করা। এটা কিন্তু যুদ্ধ অপরাধ। এই যুদ্ধ অপরাধ আবার অপরদিকে যে দেশে আক্রমণ হয়েছে দূতাবাস, তাদেরও একটা ইজ্জতের প্রশ্ন দাঁড়ালো। সেই দিনে কিন্তু ইসরায়েলকে হুঁশিয়ার করে ইরান বলেছিল যে তারা এর প্রতিশোধ নেবে খুব শীঘ্রই। ইরান কি প্রতিশোধ নেবে সে বিষয়টা কিন্তু এখন পর্যন্ত আমেরিকাও জানে না। কারণ আপনারা জানেন
যে একসময় আমেরিকা যখন ভাবছিল যে এক থাবা দিয়ে ইরানকে ধ্বংস করে দেওয়া যাবে, কিন্তু আমেরিকান ড্রোন যখন তারা প্রোগ্রামিং করে নামিয়ে দিল, তারপরে কিন্তু আমেরিকা ইরানকে আর অত তুচ্ছ জ্ঞান ভাবে না। একটা মনে আছে যখন আমেরিকান রণতরী পার হচ্ছে হরমুজ প্রণালী, সে সময়ও কিন্তু খুব একটা টেনশন ছিল অল ওভার দি ওয়ার্ল্ডে, যদি ইরান আক্রমণ করে। তখনও কিন্তু ইরানি সেনাবাহিনী এবং তাদের যে নৌবাহিনী ছিল তারা কিন্তু সেই জাহাজটাকে অনুসরণ করেছে। আমেরিকা তখন বুঝেছে যে ইরান ভিতরে ভিতরে কত শক্তিশালী রাষ্ট্র, যারা আমেরিকার নৌবহরকে পর্যন্ত পিছে পিছে আহ, পর্যবেক্ষণ করে আসতে পারে। আজ পর্যন্ত আমেরিকা খুঁজে পায়নি কিভাবে ইরানকে শায়েস্তা করা যায়। নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিকভাবে দুর্বল করতে চেয়েছে, সেই দুর্বলের সময় অতিবাহিত হয়ে গেছে, তারপরেও কিন্তু ইরান টিকে রয়েছে। ইরান তাদের সমস্ত কার্যকলাপ বন্ধ রেখেছে, চালু রেখেছে। আবার ইরানি জেনারেল সুলাইমানিকে তারা হত্যা করেছে। তারা মনে করেছিল সুলাইমানিকে হত্যা করলে তাদের এলিট ফোর্সটা ধ্বংস হয়ে যাবে, এবং এই সমস্ত কিছু সারা, বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশে যে সমস্ত ইরানি সমর্থক যোদ্ধা রয়েছে, যেমন জর্ডানে আছে, যেমন লেবাননে আছে, যেমন ইরাকে রয়েছে, আহ, তারপরে হুতি বিদ্রোহী, এদের সবাইকে কিন্তু যে কোঅর্ডিনেশনটা করতো সেটা কিন্তু সুলাইমানি। তারা মনে করছিল যে সুলাইমানিকে মেরে ফেলতে পারলে আর এই কোঅর্ডিনেশন থাকবে না। কিন্তু আমেরিকানদের সে অঙ্ক ইরানিরা ভুল প্রমাণিত করেছে। সুলাইমানিকে মারার পরেও কিন্তু 4টি দেশে ইরানি সমর্থিত যে সশস্ত্র যোদ্ধা গ্রুপ রয়েছে তারা কিন্তু সক্রিয় রয়েছে। এবং এই যে 13 তারিখে ইরান যে ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ চালায়, এইটা নিয়েই তো শঙ্কা ছিল তাদের। এই আক্রমণটা কিভাবে হবে, এই আক্রমণ কেমন করে প্রতিরোধ করা যাবে, সেইটার জন্য কিন্তু ইসরায়েল তার সেনাবাহিনীর ছুটি বাতিল করেছে, সতর্ক অবস্থায় ছিল। তারা বিনিদ্র রাত্রি জেগে কাটিয়েছে। এবং সেই সাথে তাদের 5টি মিত্র দেশ, এর মধ্যে ছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, তারপরে ছিল হচ্ছে ফ্রান্স, আমেরিকার নিজে, এবং ইসরায়েল। এই 5টি দেশের সমর বিশারদরা রাত দিন ভেবে টনকে টন বুদ্ধি শেষ করে ফেলেছে যে ইরানের হামলা যেভাবেই হোক না কেন প্রতিহত করতে হবে। সেসব অবধি কিন্তু প্রতিহত করতে পারেনি। 13 এপ্রিল রাতে ইরান ইসরায়েলের ভূখণ্ডে আক্রমণ করতে পেরেছে। যদিও ইসরায়েল বলছে যে তাদের আয়রন ডোম দিয়ে তারা সকল আক্রমণকে ঠেকিয়ে দিতে পেরেছে, কিন্তু বললে তো হবে না। ইরান যেভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে, 4টি পরাশক্তি, 4টি সামরিক শক্তিধর দেশ একসাথে থেকেও ইরানের আক্রমণ ঠেকাতে পারেনি। ইরান সেখানে আক্রমণ করেছে। আর এই আক্রমণের সময় 5টি দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা প্রতিরোধের চেষ্টা করেছে। আর ইরানকে যারা সহযোগিতা করেছে, এর মধ্যে ছিল কারা? এর মধ্যে ছিল সিরিয়ার ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী, ছিল জর্ডানের গোষ্ঠী, ছিল হচ্ছে হুতি বিদ্রোহীরা যারা ইয়েমেনে আছে, তারা ছিল, এবং পাশাপাশি ইরাক। এই 4টি দেশে ইরানের যে শ্যাডো সেনাবাহিনী আছে, যে প্রক্সি সেনাবাহিনী রয়েছে, সেই সেনাবাহিনী কিন্তু এই আক্রমণে সহযোগিতা করেছে। তো যাই হোক, হামাসের আক্রমণে পর্যদস্ত হয়ে গিয়েছিল ইসরায়েল। পরবর্তী সময় তারা মনে করেছিল যে দামেস্কের দূতাবাসে হামলা করে পরিস্থিতি মোকাবেলা করা গেছে, কিন্তু না। 13 তারিখে ইরান ইসরায়েলে আক্রমণ করায় তাদের সেই দহমিকা কিন্তু চূর্ণ হয়ে গেছে। একই সাথে শুধু তাই নয়, তারাও ভাবছিল যে কিভাবে ইরানে আক্রমণ করা যায়। চিন্তা করেন যে 1 এপ্রিল আক্রমণ করলো ইরান, পাল্টা আক্রমণ করতে সময় নিল 12 দিন। 13 দিনের মাথায় তারা কিন্তু আক্রমণ করে বসলো ইসরায়েলে। আর ইসরায়েল কিন্তু আক্রমণ করে বসলো তার 3-4 দিন পরেই। এই যে গত আপনার 19 তারিখে শুক্রবার ছিল, সেদিন ইসরায়েল যে আক্রমণটা করেছে, সেই আক্রমণ কিন্তু ইরানের রাজধানী তেহরান থেকে 350 কিলোমিটার দূরে ইস্পাহান নামে একটা শহর প্রদেশ রয়েছে, সেই প্রদেশে করেছে। এবং সেই আক্রমণের তীব্রতা কিন্তু একেবারেই খুবই দুর্বল প্রকৃতির আক্রমণ, যে আক্রমণকে ইরানকে কোনো কিছুই মানে একেবারেই কোনো নাড়া দিতে পারেনি। কিন্তু একটা জিনিস এখানে হয়েছে, সেটা হলো আমেরিকানরা একটা পলিসির কথা বলছে যে তারা কোনো দেশের সঙ্গে
সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে জড়াবে না, এইটার একটা প্রমাণ মিলেছে। এই আক্রমণের পরে ইসরায়েল যে ইরানের ইস্পাহান প্রদেশে আক্রমণ করেছে, এইটার পরে কিন্তু আমেরিকার ফরেন মিনিস্টার ব্লিংকেন সাহেব উনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে আমেরিকা এই আক্রমণের সাথে নেই। তার মানে কি, আমেরিকার মতো রাষ্ট্র যদি ইসরায়েলের সাথে এই আক্রমণকে অস্বীকার করে থাকে তাদের সংশ্লিষ্টতা, তাহলে সেখানে ফ্রান্স, তাদের জর্ডান কিংবা যুক্তরাজ্য, এরা কিন্তু কেউই আর আমেরিকা ইসরায়েলের পক্ষে শক্তিশালী অবস্থানে আসবে বলে মনে করা যাচ্ছে না। তাহলে সেই দিক দিয়ে বলা যেতে পারে যে ইসরায়েলের একটা দুর্বল প্রতিপক্ষ ছিল, সেটা হলো ফিলিস্তিন বা হামাস যোদ্ধারা। আজ কিন্তু সেই অবস্থান নেই, সেই অবস্থান থেকে সরে এসেছে, পরিস্থিতি অনেক বিপরীতে চলে গেছে ইসরায়েলের। কারণ ইসরায়েলের শক্তিশালী প্রতিপক্ষ এখন ইরান। ইরানকে নিয়ে তারা খুব উদ্বিগ্ন। তারা বলছে যে ইরানের ক্ষমতা নেই যে ইসরায়েলকে আক্রমণ করা। এটা ইসরায়েল জানে যে না, তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের কোনো মিসাইল অস্ত্র কোনো কিছুই ১,৫০০ কিলোমিটার দূরে আসতে পারবে না। ইরানিদের কাছে পারমাণবিক বোমা আছে, সেই বোমা একটা ইসরায়েলে ফেললে ইসরায়েল পুরো ধূলিসাৎ হয়ে যাবে এবং মাটির সাথে মিশে যাবে, একথাও তারা জানে। কিন্তু তারা ভাবছে যে ইসরায়েল যতই বলুক না কেন, তাদের কিন্তু ক্ষমতা নেই সরাসরি ইরান থেকে কোনো মারণাস্ত্র দিয়ে ইসরায়েলে আক্রমণ করা। কারণ সেই অস্ত্র যখনই যাবে তখনই কিন্তু তারা সেটাকে যেভাবেই হোক না কেন ধরে ফেলবে। এই কারণের জন্য তারা আয়রন ডোম পর্যন্ত তৈরি করেছে, যাতে কোনো রকম ঘটনায় ইসরায়েলের আকাশ সীমাদি না হতে পারে। হলে কি হবে, ইরানকে নিয়ে এই কথা ভেবে কিন্তু ইসরায়েল বসে নেই। ইসরায়েলের রাত কাটছে অত্যন্ত যন্ত্রণার সাথে। ইসরায়েলের জন্য এখন এটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো, সে যদি এখন মাপ চেয়ে ইরানের কাছে ক্ষমা চেয়ে যদি একটা সমাধান করতে যায়, সেটাও তার অস্তিত্বের জন্য হুমকি। আবার ইসরায়েল যদি ইরানের সাথে লড়তে যায়, সেখানে ১৩ তারিখে একটা হামলা করেছে ইরান, ৭ অক্টোবর হামাস করেছে, তারও নেপথ্যে যে ইরান ছিল একথা তো আর বলার অপেক্ষা রাখে না। আবার ১৩ তারিখে হামলা করেছে, সেই হামলার তীব্রতাও তারা দেখেছে। এখন তার বিপরীতে ১৯ তারিখে যে হামলা করেছে, সেই শুক্রবারের হামলা কিন্তু তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ইসরায়েলিদের হামলা। ঠিক তেমনিভাবে ইসরায়েল সব জানার পরেও কিন্তু এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং বিপন্ন অবস্থানে রয়েছে ইসরায়েল। কারণ কোনো না কোনোভাবে যদি ইসরায়েলের উপরে একটি পারমাণবিক বোমা ইরান নিক্ষেপ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের আর অস্তিত্ব টিকে রাখা মুশকিল হয়ে যাবে। এই বোমা হামলা হলে কি হতে পারে, তাদের যে বিমান সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে, তাদের যে ইসরায়েলের যে প্রতিরক্ষা ব্যবস্থা করা রয়েছে সে সমস্ত প্রতিপক্ষ যন্ত্রপাতিগুলো সবই জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, সেগুলো আর কোনো কাজই করবে না। সেক্ষেত্রে ইরানের কিন্তু পাল্টা আক্রমণ করার সুযোগ থাকবে। এই কারণের জন্যে ইসরায়েল খুবই উদ্বিগ্ন এবং তারা রাত দিন চিন্তা করছে যে তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে। আবার এই যুদ্ধের যে বিস্তৃতি ঘটবে তারও সুযোগ নেই। কারণ আমেরিকা যদি একথা বলে থাকে যে আমরা তাদের সাথে নেই, আর আমেরিকা যদি তাদেরকে সহযোগিতা না করে, তাহলে ইসরায়েলকে একা লড়তে হবে। ইসরায়েলের যে যোদ্ধা, ইসরায়েলের গোলাবারুদ, সেনাবাহিনী যাই কিছুই থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, ইরান যদি ঠিক তার মুখ্য অস্ত্রটা একবার ইসরায়েলের উপরে প্রয়োগ করতে পারে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে পড়বে, এর কোনো ভুল নেই। কেন হতে পারে, আমরা সে কথা আগেই বলেছি যে ইসরায়েলের পেটের মধ্যে বাস করে জর্ডানে ইরান সমর্থিত সশস্ত্র গ্রুপ, বাস করে ইরাকের যে গ্রুপটা রয়েছে, ইরানের যারা শ্যাডো যোদ্ধা হিসাবে কাজ করে, তারা কিন্তু সশস্ত্র যোদ্ধা ইরানের পক্ষে। তাহলে জর্ডানের বাহিনী, ইয়েমেনের বাহিনী, তারপরে ইরাকের বাহিনী, সিরিয়ার বাহিনী, এই 4টি দেশের যে সশস্ত্র গ্রুপ ইরান তৈরি করে রেখেছে, এই গ্রুপগুলো কিন্তু
একেবারে ইসরায়েলের পেটের ভিতরেই রয়েছে। আর এই সমস্ত যোদ্ধারা এতই ডেডিকেটেড এবং এতই উচ্চ মানের প্রশিক্ষিত এবং তারা এত দুঃসাহসী যে তারা এক একটা মানে মানব বোমা হয়ে যেতে দ্বিধাবোধ করবে না। যদি সেমনটি হয়ে থাকে তাহলে ইসরায়েলের কাছে এটা একটা বিরাট বিষয় হয়ে দাঁড়াবে। আর ইরান যদি এই সমস্ত যোদ্ধাদের হাতে তাদের মারণাস্ত্র পৌঁছায় দিতে পারে, তাহলে ইরান বা তেহরান কিংবা ইস্পাহান থেকে আক্রমণ করে নয়, ইরাক, সিরিয়া, জর্ডান, ইয়েমেন থেকে আক্রমণ করেই ইসরায়েলের 12 বাজিয়ে দেওয়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কাজেই দূরত্ব কোনো বিষয় নাই। আর এক্ষেত্রে অনেকেই মনে করতেছিলেন যদি শক্ত অবস্থানে থাকে, কারণ আমেরিকানদের একটা সরকারের বড় একটা অংশ ইহুদিরা নিয়ন্ত্রণ করে, সেখানে ইহুদিদের চাপ রয়েছে, ইহুদি আরও এরকম অনেক জায়গায় রয়েছে, সেই সমস্ত চাপের মুখে হয়তো বা আমেরিকা যাবে। কিন্তু আমেরিকা আফগানিস্তান থেকে যে শিক্ষা নিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে যে শিক্ষা নিয়েছে, এবং তাতে কিন্তু আমেরিকা পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনেছে। এখন এখানে ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে জাতিসংঘ, তারা কিন্তু সব বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে কিভাবে ইরানকে নিষেধাজ্ঞায় ফেলা যায়, স্যাংশন দেওয়া যায়। কি স্যাংশন দেবে? ইরানের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার তো কিছু নেই, স্যাংশন তো বহু আগে থেকেই দিয়ে রাখছে। এত বছর পরেও কিন্তু ইরান স্যাংশন বা আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করে অনেক দেশ অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইরান কিন্তু তার এখনো সেই অবস্থানের উপরে দাঁড়িয়ে রয়েছে। তারপরেও যদি আমরা বলি যে অর্থনীতির কথা যদি বলি, আমেরিকা তো আর এমনিতে ভদ্রলোক হয়নি, আমেরিকার ভদ্রলোক হওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। তাদের মূল ইকোনমির আকারটা হচ্ছে 28 ট্রিলিয়ন ডলার, কিন্তু এখন তাদের ঋণের পরিমাণ সেটা কিন্তু প্রায় 35-36 ট্রিলিয়ন ডলার। তাহলে 28 থেকে শুরু করে 2 আর যদি 37 ধরা হয়, 9 ট্রিলিয়ন ডলার আমেরিকানদের মূল টাকার চেয়েও বেশি পরিমাণে ঋণ রয়েছে। এই ঋণ মোকাবেলা করা আমেরিকানদের জন্য কঠিন তো বটেই। এটাকে তারা এই কারণে, অর্থনৈতিক কারণেই তারা ইরান এবং ইসরায়েল যুদ্ধে নিজেরা কোনো মনিটরি ইনভলভমেন্ট হবে এটা ভাবা যায় না। অস্ত্র দিতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে, সবই দিতে পারে। কাজেই আমরা মনে করি সময়ের ব্যাপার মাত্র। যদি ইরান সাথে সমঝোতায় ইসরায়েল বা তার মিত্ররা না পৌঁছাতে পারে, তাহলে ইসরায়েলের ধ্বংস অনিবার্য। সেটা আকারগতভাবে ধ্বংস না করলেও সামরিক যে দাপট তিনি মধ্যপ্রাচ্যে দেখিয়েছেন, এককভাবে একেবারে বারুদের কুণ্ড হয়ে মধ্যপ্রাচ্যের এতগুলো রাষ্ট্রকে রুল করেছেন, সেই রুলটা করা ইসরায়েলের পক্ষে আর সম্ভব হবে না। ইতিমধ্যেই হামাস যোদ্ধারা সেটা প্রমাণ করে দিয়েছে, ইরান সেটা প্রমাণ করে দিয়েছে, হুতিরা প্রমাণ করে দিয়েছে, হুতি বিদ্রোহীরা প্রমাণ করে দিয়েছে। এমনিভাবে জর্ডান, ইয়েমেন, ইরাক, সিরিয়া, এই সমস্ত রাষ্ট্রের ফিলিস্তিনিরা আজকে ইসরায়েলের প্রতিপক্ষ কিন্তু শুধু হামাস কিংবা ফিলিস্তিন নয়, ইসরায়েলের প্রতিপক্ষ এখন স্বয়ং ইরান। ইসরায়েলের সবচেয়ে যেটা বড় ভুল হয়েছে সেটা হলো ইরানি কনসুলেটে দামেস্কে হামলা করা। এই হামলাটা না করলে হয়তো ইরান সম্মুখ যুদ্ধে যেত না। তারা যেভাবে চালাচ্ছিল সেটাই উচিত ছিল। যাই হোক, পাপ বাপকেও ছাড়ে না, অন্যায় একসময় পতন হবেই, এবং মহাশক্তিধর লোক তার অত্যাচার একদিন নিশ্চয়ই বন্ধ হবে, এর কোনো ভুল নাই। আমরা এখন অপেক্ষায় আছি ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ, ইসরায়েলের উলঙ্গ আক্রমণ, ইসরায়েলের এই যে ফিলিস্তিনিদের উপরে, যে মুসলিম জনগোষ্ঠীর উপরে তাদের যে আক্রমণ, এই আক্রমণটা করার ক্ষমতা একেবারে রহিত হয়ে যায়, অথবা চুক্তির মাধ্যমে এটা বন্ধ হয়ে যায়। দেখা যাক কি হয়। আমরা এর পরবর্তী আরো আপডেট নিয়ে আপনাদের সাথে দেশতথ্য বাংলার আরো প্রতিবেদন আমরা প্রস্তুত করব, এবং আমরা নিয়মিত আপডেট জানাবো যে কি হতে যাচ্ছে। তবে বিশ্বযুদ্ধ হচ্ছে না, তার প্রেক্ষাপটে যে হচ্ছে না, এটা আপনাদেরকে আমি একেবারে নিশ্চিত করেই বলতে পারি। আপনারাও দেখবেন, আমার বলার তো কিছু আসে যায় না। বাংলাদেশের একজন সাংবাদিক কি বললো তার উপরে তো আর যুদ্ধ থেমে থাকবে না। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করে আমার যেটা মনে হয়, there is no scope to extend war in between Israel and Iran.